ভোট বা রাজনৈতিক বিষয় নিয়ে মতামত দিতে পারে না সেনাবাহিনী, বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা। রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দল, জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনীর সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা। আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে হাসনাতের ফেসবুক পোস্ট ঘিরে নানান গুঞ্জন। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে তথ্য জানালেন আসিফ মাহমুদ। সেনাপ্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করা যাবে না, বললেন তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে গৌণ বিষয়কে মুখ্য বানাতে গিয়ে সংশয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের সক্রিয় সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছিল। নরসিংদী চরাঞ্চলে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে নিহত 2, আহত অন্তত 10। এলাকায় উত্তেজনা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানান তিনি। জুলাই গণহত্যায় দলটির বিচার চলাকালীন নিবন্ধন বাতিলের দাবি জানান নাহিদ ইসলাম। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন তারা। এ সময় আক্তার হোসেন আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে নানান পোস্ট দিতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সমন্বয়কদের। এরই প্রেক্ষিতে রাতে জাতীয় নাগরিক পার্টির অফিসে চলমান রাজনীতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই। একই সাথে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচারের কার্যপরিধি দৃশ্যমান ও বিচার চলাকালে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। জামায়াত ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ৭১-এর গণহত্যার বিচার নিয়ে প্রশ্ন ছিল, তাই জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে। আমরা ৭১-এর গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো। সেটি যাতে আর পুনরাবৃত্তি না হয়, এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, অভ্যুত্থানে ৭ মাস পর দেশি বিদেশি অনেকে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে কথা বলছে। তিনি আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার নানা ধরনের ষড়যন্ত্রের কথা
আমরা বিভিন্ন সময় শুনে থাকি, বিদেশি শক্তিগুলো অনেক সময় আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা করে থাকে। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজনীতি শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা। রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। আওয়ামী লীগকে প্রথমে তাদের দোষ স্বীকার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে, তারপরে কিছু হলে হতেও পারে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কে তালমাতাল পুরো রাজনৈতিক অঙ্গন, যার শুরু জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকে। বৃহস্পতিবার রাতে দেয়া সেই পোস্টে হাসনাত লেখেন, আওয়ামী লীগ পুনর্বাসনে সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। হাসনাতের পর ফেসবুকে সরব হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে সেনা প্রধানের ঘোর আপত্তি ছিল বলে জানান তিনি। এক ভিডিওতে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে নির্বাচন এবং উপদেষ্টা পরিষদ গঠনের ঘটনা প্রবাহ তুলে ধরেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহর এই ফেসবুক পোস্ট ঘিরে দিনভর আলোচনা, যেখানে এনসিপির এই নেতা দাবি করেন গত 11 মার্চ দুপুর 2:30টার দিকে তিনি সহ আরও 2 জনের কাছে সেনানিবাস থেকে একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাব মেনে নিতে বলা হয়, তবে হাসনাত বলেন আওয়ামী লীগকে ফেরাতে হলে লাশের উপর দিয়ে ফেরাতে হবে। সামাজিক মাধ্যমে দিনভর এ বিষয়ে আলোচনার পর সরব হলেন 24-এর আন্দোলনের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফেসবুকে পোস্ট করা 17 মিনিটের ভিডিওতে তিনি বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতন না হলে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল তাদের। ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে সে সময়কার নানা ঘটনা প্রবাহ তুলে ধরেছেন আসিফ। বলেন সব পক্ষের সাথে আলাপ করেই ঠিক করা হয় উপদেষ্টাদের নাম, তবে বাদ দেওয়া হয়েছিল বিএনপি ও সেনাবাহিনী থেকে প্রস্তাব করা বেশিরভাগ ব্যক্তিকে। আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয়, কিন্তু আমরা একটু প্রায় 5-6টা নাম আমরা একটু ঘেটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না। এবং আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ অ্যান্ড আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত নামগুলো আমরা কেটে দেই, এবং সেখানে আর্মি কিছুটা নাকশ হয়। আসিফ মাহমুদ আরও বলেন, ছাত্রদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করা হলে তাতে আপত্তি তোলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে শপথ নেয়ার হুমকি দিলে ওই প্রস্তাব মেনে নেন সেনাপ্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে হতে পারে, একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? তো আমরা যখন এগুলো ডিবাঙ্ক করতেছিলাম কথাগুলোকে, যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা, এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে, আমাদের নামে আছে। আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত। আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি, এখানে আমরা বসছি। আওয়ামী লীগ কি চাইলেও না চলে এটা এখন আর ম্যাটার করে না। অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে 5 আগস্ট রাতেই বিস্তারিত আলাপ হয়েছিল বলে জানান আসিফ মাহমুদ। 1-11-র মতো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সতর্ক করেছিলেন ডক্টর ইউনূস। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, রিফাইন্ড বা অন্য যে কোনো নামেই হোক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও জানায় সংগঠনগুলো। বৃহস্পতিবার রাতে ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এমন ফেসবুক স্ট্যাটাসের পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ হয়। আবারও সামনে আসে ছাত্র জনতা হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যু। শুক্রবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ ও মিরপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মধুর ক্যান্টিন হয়ে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশে যুক্ত হয় তারা। বিক্ষোভকারীরা বলেন, যাদের হাতে হাজারো ছাত্র জনতার রক্ত লেগে আছে, এদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। কেউ যদি তাদের পুনর্বাসনের চেষ্টা করে, পরিণতিও ভয়াবহ হবে। আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করে একই জায়গা থেকে বিক্ষোভ শুরু করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। মিছিলটি শাহবাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। তাদের অভিযোগ, দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা হচ্ছে। এখন যারা আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখছে, তারা এই রক্তগুলো দেখে নাই, তারা এই দুঃস্বপ্ন দুঃস্মৃতি ভুলে যাচ্ছে। আমরা ভুলি নাই, আমরা রাজপথে আছি। আগস্ট মাসে আমরা যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় ছিলাম, এখন আমরা সেভাবেই আছি। যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে, আমরা ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে দেব না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। রিফর্মড আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ হয় না। এদেশে আর কখনো ভারতের দাবিদারি চলবে না বলেও হুঁশিয়ারি করেন ছাত্রনেতারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করে ফেলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা মানে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া। তাদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। শুক্রবার বিকেলে ইফতার আয়োজনে বিএনপির মহাসচিব বলেন, অলীক ধারণা কিংবা আবেগের বশে সমস্যার সমাধান করা যাবে না। প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দেয়াই বুদ্ধিমানের কাজ বলেও মনে করেন তিনি। বিকেলে ইস্কাটনে লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার আয়োজন করে বিএনপি। যোগ দেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক সহ ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরাও। এই মুহূর্তে যদি বিজনেস কমিউনিটিকে নিয়ে একটি সুন্দর একটি মিটিং আয়োজন করা যায়, আমার মনে হয় বিজনেস কমিটি আশ্বস্ত হবে। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, রাষ্ট্র উন্নয়নে পেশাজীবীদের দক্ষতা কাজে লাগাতেই বিএনপি তার সংস্কার ভাবনায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে। সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের সক্রিয় সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছিল। সরকার ও রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে বিশিষ্ট জন এবং পেশাজীবীদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বিএনপি সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। পতিত স্বৈরাচারের দোসরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা, জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে।
এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাস্তবতার ভিত্তিতেই এগিয়ে যেতে হবে, কোনো ইউটোপিয়ান চিন্তা করে সংকটের সমাধান করা যাবে না। সংস্কার দরকার নির্বাচনের জন্য, সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ। অনেক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় জনগণ অপেক্ষা করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব এই সময়ে সকলকে দায়িত্বশীল এবং সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান। এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ এবং বিএনপির সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। টেটাবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 10 জন। নিহত 2 জনই সৌদি প্রবাসী এবং আওয়ামী লীগের সমর্থক বলে জানা যায়। পুলিশ বলছে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। তখনও ভোরের আলো ফোটেনি পুরোপুরি। তার আগেই রণক্ষেত্র রায়পুরার মোহিনীপুর গ্রাম। সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিএনপি। কারো হাতে টেটা বললম দা, কেউ বা বন্দুক নিয়ে জড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। কয়েক ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটে প্রাণহানি, আহত হয় অন্তত 10 জন। স্থানীয়রা জানায়, গণ অভ্যুত্থানের পর রায়পুরা থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। মাস 6 আগে সেসব অস্ত্র পুলিশে ধরিয়ে দেয় চাঁদপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল সালামের সমর্থকরা। এ নিয়ে একই ওয়ার্ডের বিএনপির সভাপতি শামসু মিয়ার সাথে বিরোধ চলছিল। তারই জেরে বাধে সংঘর্ষ। 8 মাস ধরে আজকে গ্রাম ছাড়া। আমরা আমাদের গ্রামে শান্তিপূর্ণভাবে ঘুরতে গেছিলাম সকালবেলা। তার শামসু মেম্বারে সেই সন্ত্রাসী বাহিনী দিয়ে আমরা আক্রমণ করে আমরা 2টা লোকরে মাইরা ফেলা। 2টা ছেলে বেলা দিয়েছে আমাদেরকে মারার জন্য। তখন আমি ওই 2টা ছেলের কায়দা কৌশলে আটকাই লাইছি। আটকাইয়া মাইর ধরে করছি না, ওদের বান্ধা থুয়া দিছি বোধহয় সৈন্যাসীরা এর সন্ত্রাস বাহিনী যত লোক আছে সব লইয়া এলাকার ভিতরে যায় হামলা দিছে। মোহিনীপুর এলাকাটি দুর্গম চরাঞ্চল। ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সালাম গ্রুপ এবং শামসু মেম্বারের দুটো গ্রুপ আছে। 2 গ্রুপের মাঝে সকালের দিক দিয়ে সংঘর্ষ হয়েছে। এখন আমরা এলাকাতে আছি, ঘটনাস্থলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহত 2 জনই আওয়ামী লীগের সালাম পক্ষের অনুসারী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অন্যদিকে চট্টগ্রামে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ব্যানারের জায়গা দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 1 জন গুলিবিদ্ধ সহ আহত হন 3 জন। শুক্রবার রাত 8টার দিকে খুলশী কুসুমবাগ আবাসিক এলাকায় সংঘর্ষ হয়। আহতরা হলেন স্থানীয় যুব দলের জিহাদুর রহমান জিহাদ এবং স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ কামাল। তারা 14 নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলমের অনুসারী। স্থানীয়রা জানায়, মীর হেলালের অনুসারী শরীফ, জাহাঙ্গীর এবং সোহাগের নেতৃত্বে 15 থেকে 20 জন অস্ত্র-শস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে। এ সময় জিহাদকে মারধর এবং গুলি করা হয়। পরে স্থানীয়দের ধাওয়ায় তারা পালিয়ে যায়। গোলাগুলির সময় মীর হেলালের অনুসারী রমিজ আহত হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। শাহ আলমের অনুসারীদের দাবি, জিইসি মোড়ে ব্যানার লাগানো নিয়ে একজনকে মারধর করে। এ নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটে। এছাড়া এলাকায় আধিপত্য এবং চাঁদাবাজির অভিযোগও করেন তারা। শরীফ সাহেব তহিন এবং ওই এইচটি সোহাগ নামে সোহাগ ওরফে এইচটি সোহাগ, সে প্রকাশ্যে কিছুক্ষণ আগে সেখানে আমাদের 2টা দলীয় ভাইকে সে গুলি করে গেছেন। এরকম 3-4 জনের সাথে মেডিকেল লো যেতেছে। তো আমরা বলছি যে কিরে বেড়া, আজকে রোজা রমজানের দিন তোরা ওখানে তো গুরু কি রেজমেন্টের দুনিয়া সুরে টুললে কি একটা কাজ করবার। শরীফ, সোহাগ, জাহাঙ্গীর, ছাত্র দল করে, ছাত্র দলের গুন্ডা।
রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে সঠিক সময়ে নির্বাচন সম্ভব হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। নোফেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে কথা বলেন তিনি। নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার এবং সংস্কার দৃশ্যমান হবে বলেও জানান উপদেষ্টা। ৭২ এবং ৭৫ সালে দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন মাহফুজ আলম। অভ্যুত্থানের অন্তঃকন্দলে ব্যস্ত না থেকে সবাইকে একসাথে থাকার আহ্বান জানান তিনি। যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে এবং রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, সহযোগিতামূলক আচরণ করে এবং স্যাবোটেজ বন্ধ করে, আমরা আশা করি সঠিক সময়ে নির্বাচন সংগঠিত হবে। হজ এবং ওমরার ক্ষেত্রে বিমানের টিকিটে সিন্ডিকেট আর থাকবে না, এমনটা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। কক্সবাজারে জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। চিফ অ্যাডভাইজার মহোদয় আরও অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা আমরা একটা নীতিমালা করে দিয়েছি। এখন টিকিট বুকিং করতে গেলে পাসপোর্টের নাম্বার দিতে হবে। গ্রুপ টিকিট করে আপনি 30টা 40টা কেটে রাখলেন, তারপর আপনি এগুলোর দাম বাড়াই দিলেন, দ্বিগুণ ত্রিগুণ বেড়ে গেল, এটা হবে না। শেখ হাসিনার মতো করে এখনকার নব্য ফ্যাসিবাদীরা জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করছে, এমন অভিযোগ করেছেন দলের চেয়ারম্যান জি.এম. কাদের। শুক্রবার সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। জি.এম. কাদের দাবি করেন ফ্যাসিবাদী শেখ হাসিনা তাকে সহ জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করেছিল, এতে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন তিনি। একইভাবে জাতীয় পার্টিকে ঘিরে দুর্নীতির ভুয়া তথ্য আবিষ্কার করছে এখনকার নব্য ফ্যাসিবাদীরা। পুলিশ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে জি.এম. কাদের দাবি করেন এখন সেনাবাহিনীকে নষ্টের পায়তারা চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষেও মত তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আমার মুখটা বন্ধ করার জন্য যেটা শেখ হাসিনা যেটা করেছে ফেসিবাদ, সেই নব্য ফেসিবাদ এখন শুরু করেছে। শেখ হাসিনা যেটা করে আমাদেরকে ঠকানোর চেষ্টা করেছে, ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে, এখন ওনারা আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে। সাবেক বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অন্যতম সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জ সুভাদ্রা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। রাতে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে, পরে রাজধানী নিউ মার্কেট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। দুর্নীতি, অনিয়ম এবং নারী অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আছে জমি, মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগও। মোহাম্মদ ইকবাল হোসেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ সুভাদ্রা ইউনিয়নের চেয়ারম্যান। তবে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত বলেও তাকে চেনেন অনেকে। জানা গেছে ইকবাল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের মূর্তিমান আতঙ্ক ও আব্বা বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক। হত্যাসহ নানা অপকর্মের মাধ্যমে সামনে আসে তার নাম। দুর্নীতি, অনিয়ম ও নারী অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব নিয়ে একাধিকবার খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে। ইকবাল চেয়ারম্যান সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছিলেন বলে অভিযোগ আছে। তৎকালীন ক্ষমতাসীন দল এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে এলাকায় জমি, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত 4টার দিকে ইকবালের পালিয়ে যাওয়ার কথা শুনে তাকে অবরুদ্ধ করে এলাকাবাসী। পরে তাকে রাজধানীর নিউ মার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ইকবালকে। খবর পেয়েছি আমরা রাত 4টার দিকে, তখন আমাদের মোবাইল টিম গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং তথ্য পাওয়া গেছে, যার ভিত্তিতে গতকালকে আমরা মোবাইল বাটি প্রেরণ করে তাকে একটু মামলায় আটক করে থানা নিয়ে আসছে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে। ইকবাল চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। এছাড়া বিদেশেও তার বাড়ি থাকার কথা জানিয়েছে এলাকাবাসী। এসব অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করতে দুদক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রে 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ অর্থ এবং প্রতারণায় ব্যবহৃত সরঞ্জাম। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পুলিশ। বিলিয়ন ডলারের প্রলোভনের ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। আদতে ধাতব মুদ্রা চুম্বকের কিছুটা আকর্ষণ থাকায় টার্গেটের কাছে উপস্থাপন করা হয় ম্যাগনেটিক কয়েন হিসেবে। বলা হয় যুক্তরাষ্ট্র ও জাপানে রয়েছে মুদ্রাটির ব্যাপক চাহিদা। এক একটির মূল্য $20 বিলিয়ন।
ভুয়ায় ম্যাগনেটিক কয়েন দেখিয়ে সম্প্রতি মোহাম্মদপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ 1,20,00,000 টাকা এবং 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। ভুক্তভোগীর মামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে চক্রটির 4 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় 19 লাখ টাকা, 10টি মোবাইল, 4টি ম্যাগনেটিক কয়েন এবং 50 লাখ টাকার চেক। কেমিস্ট আছে এদের মধ্যে আব্দুল হালিম, উনি হচ্ছে এটির দাম 20 বিলিয়ন US ডলার বলেন, যেটি আসলে অনেক বেশি। তো এটি এই বাদীর কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান, বাদী তখন এই প্রলোভনে পড়ে যায়। পুলিশ বলছে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। তাদের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। আপনার অল্প পরিশ্রমে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন, তখনই আপনি ভেবেই নেবেন এটা প্রতারণার সাথে জড়িত তারা, এটা প্রতারক চক্রের কাজ। তো এটিতে ফাঁদে অনেক সময় অনেকে অবচেতন মনেই অনেকে পা দিয়ে ফেলে। তো এটি যেন সাধারণ জনগণ না দেয়, এটি আমাদের পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আর কি এটা আহ্বান। গ্রেফতার 4 জনের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এটা মানুষকে কিন্তু হিপনোটাইজ করে ফেলে তাৎক্ষণিক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার হায়দরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় উত্তরচর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল বাসেত হাওলাদার এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় 2 পক্ষ একে অপরকে দোষারোপ করছে। 2 দিন আগে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ফেসবুকে বাসেত হাওলাদারের নামে কটূক্তির অভিযোগে বিক্ষোভ করে তার সমর্থকরা। শুক্রবার রাতে মিজানের সমর্থকরা পাল্টা মিছিল করে। এক পর্যায়ে দুপক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে জড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সোনাহাট সেতুর পাটাতন ভেঙে গেল 24 ঘন্টার বেশি সময় ধরে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সেতুর 2 পারে আটকা পড়েছে শত শত পাথর, কয়লা সহ পণ্য বোঝাই যানবাহন। বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে ব্যবসায়ী সহ চলাচলকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সড়ক বিভাগ। স্থানীয়রা জানিয়েছে বৃহস্পতিবার রাত 11টার দিকে সোনাহাট সেতুর মাঝামাঝি স্থানে একটি পাটাতন ভেঙে যায়। ফলে পথচারী, মোটরসাইকেল, অটোরিকশা চলাচল করলেও ভারী যান চলাচল বন্ধ থাকে। সেতুটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে কুড়িগ্রাম সড়ক এবং জনপথ বিভাগ। এক সপ্তাহ পেরুলে ঈদ, তাই জমজমাট কেনাকাটা। পরিবারের নানা বয়সী সদস্যের আনন্দ বাড়াতে অনেকেই ছুটির দিনে সারছেন ঈদের বাজার। ভিন্ন শপিং মলে ঘোরার ঝামেলা এড়াতে ভিড় জমাচ্ছেন যমুনা ফিউচার পার্কে। একই ছাদের নিচে বিপুল পণ্যের সমাহার থাকায় যেমন সময় বাঁচছে, তেমনি খোলামেলা পরিসর দিচ্ছে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ। চাঁদ রাত যত কাছাকাছি আসছে ততই বাড়ছে ব্যস্ততা। প্রিয় মানুষদের জন্য উপহার বা নিজেদের জন্য নতুন পোশাক কেনার তোড়জোড় বাড়ছে ক্রমশ। আর ঈদের সব কেনাকাটা এক ছাদের নিচে পেতে যমুনা ফিউচার পার্কে ভিড় করছেন ক্রেতারা। রমজানের শুরু থেকে ফিউচার পার্কের শোরুমগুলোতে উঠেছে হরেক রকম নতুন কালেকশন, আছে আকর্ষণীয় মূল্য ছাড়ও। তাই সব ধরনের কেনাকাটায় যমুনা ফিউচার পার্কই সাধারণ ক্রেতার প্রথম পছন্দ। যেই ফ্লোরে যাই, প্রতিটা ফ্লোরে শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে মানে পুরো সংসারে সব কিছুই পাওয়া যায়। কিনছি নিজের জন্য, বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য। ভালো লাগছে। পাঞ্জাবি কিনবো তো আমার জন্য, দেখতেছি আর কি যে কমফোর্টেবল হয় এরকম কোনো কিছুই। 3 পিস কেনা হয়েছে কয়েকটা, কিন্তু অর্গানজার মধ্যে কেনা হয়েছে, পাকিস্তানি কেনা হয়েছে, এখন শুধু কটনেরটা বাকি আছে। ঈদ উপলক্ষে কেনাকাটাও জমে উঠেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে আসছে নিত্য নতুন ডিজাইনের পোশাক সহ ব্যবহার্য সব পণ্য। ক্রেতাদের চাপ তুলনামূলকভাবে বেড়েছে, আর আমাদের কালেকশন মোটামুটি সবই চলে এসছে। এক্সক্লুসিভ 2-3টা কালেকশন আমরা এখনও শেষ করতে পারিনি, এটা হয়তো বা 2 দিনের মধ্যে চলে আসবে। অনেক ডিজাইন আসছে, নতুন নতুন ডিজাইন, ড্রেপস কাটের মধ্যে, কোটি স্টাইলের মধ্যে। তো ওই ক্ষেত্রে চিন্তা করলে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ মানে আমরা যে নতুন কালেকশনগুলো নিয়ে আসছি ওগুলো হচ্ছে আমাদের রিপিট করতে হচ্ছে আলহামদুলিল্লাহ, কারণ যেগুলো আমরা নিয়ে আসছি ওগুলো সোল্ড আউট, আবার আমাদের অর্ডার করতে হচ্ছে। আরামদায়ক পরিবেশে পছন্দের পণ্য বেছে নিতে ক্রেতারা ভিড়ছেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই শপিং মলে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
ঈদ মানেই আনন্দ, আর এমন আনন্দের সাথে যদি যোগ হয় লম্বা ছুটি, তাহলে খুশি হয় বাঁধ ভাঙা। এবারের ঈদ উল ফিতরে দেশবাসী উপভোগ করতে পারবে 9 দিনের এক টানা ছুটি। কেউ কেউ 2-1 দিন সমন্বয় করে টানা 12 দিনের ছুটিও পাচ্ছেন। ঘুরে বেড়ানোর পাশাপাশি লম্বা ছুটি পরিবারের সাথে উপভোগ করার পরিকল্পনা সবার। ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা, দুই ঈদেই এতদিন ধরে বাংলাদেশে সরকারি ছুটি ছিল 3 দিন করে। সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সেই ছুটি সর্বোচ্চ হতো 5 দিন। তবে চলতি বছরের হিসেবটা অন্যরকম। ঈদ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে 5 দিনের। সবশেষ 3 এপ্রিলও নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে মার্চের 28 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত মোট 9 দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে বাংলাদেশ। লম্বা ছুটি হওয়াতে অনেকে ভাগে ভাগে যাইতে পারতেছে। তো লম্বা ছুটি পেলাম, ফ্যামিলিকে নিয়ে এনজয় করব। ঈদে টানা ছুটির আগে রয়েছে স্বাধীনতা দিবসের ছুটি, শবে কদরের আগে 1 দিন কর্মদিবস। অনেকেই সেদিন অর্জিত ছুটি নিয়ে টানা 11 দিন ছুটি উপভোগ করতে পারবেন। পড়াশোনার দিকে বেশি নজর, কারণ এসএসসির মাত্র 10 দিন আগে ঈদটা। ছুটিতে ঘোরাঘুরি করব আপাতত, তারপর আমার এইচএসসি আছে, এজন্য তখন প্রিপারেশন নিব। এই লম্বা ছুটির কারণে এবার ঘরে ফেরা কিংবা বাড়ি থেকে রাজধানীতে আসা দুটোই আরামদায়ক হবে বলে বিশ্বাস নগরবাসীর। 4 থেকে 5 দিন আগে ছুটি দেড়শো, কিন্তু আমার ওই টাইমটা পুরো ফ্রি হয়ে যাবে ঢাকা। সবাই যেহেতু ফ্যামিলি আমরা সবাই একসাথে হবো, অবশ্যই বেশি খুশি অন্যান্য বারের চেয়ে। তবে এই ছুটিতে ব্যবসায়ীদের মন কিছুটা খারাপ। তাদের শঙ্কা, চাঁদ রাতের ব্যবসা থেকে কিছুটা হলেও বঞ্চিত হবেন তারা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবারও অভ্যুত্থানের সৃষ্টি হবে। বিচারের আগে আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই, এমনটা জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিস করে বিক্ষোভ মিছিল, আর সেখানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি গাজায় হামলা, হত্যাকাণ্ড বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সাথে বিশ্ব মুসলিম সংস্থাগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মামুনুল হক। বলেন, বিচারের আগে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নাম নিতে চায় না দেশের মানুষ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দেশের জনগণের রক্তের উপর দিয়ে যেতে হবে, এমনটা উল্লেখ করেন তিনি। গাজায় ফের ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। জুম্মার নামাজের পর নাটোর, টাঙ্গাইল, যশোর, পাবনা সহ বিভিন্ন স্থানে গাজাবাসীর সমর্থনে রাস্তায় নামে ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে তারা। বক্তারা বলেন, চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা চালিয়ে ইসরায়েল আবারও প্রমাণ করল তারা যুদ্ধাপরাধী। ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা বন্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। জিম্মি মুক্তি কিংবা যুদ্ধ বিরতির মেয়াদ বৃদ্ধি নয়, ইসরায়েলের একমাত্র লক্ষ্য গাজাকে পুরোপুরি ধ্বংস করা। আর সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান থামাবে না তেল আবিব। ইসরায়েলের চলমান অভিযান নিয়ে এমনই মত মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের। এর পাশাপাশি ইসরায়েলের চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থনকেও গাজা নিশ্চিহ্নের পরিকল্পনার অংশ বলে মনে করছেন তারা। গাজা ইসরায়েলের এমন অমানবিক বর্বর হামলার পর নিন্দার বিক্ষোভের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। যদিও প্রতিবাদ তোয়াক্কা না করে অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। এরই মধ্যে স্পষ্ট, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনা ব্যর্থ হয়েই অভিযান শুরু করেছে ইসরায়েল। এবার বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা ছিল না তেল আবিবের। গাজাকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই চালানো হচ্ছে অভিযান। আজ যা হচ্ছে তার পরিকল্পনা ইসরায়েল অনেক আগেই নিয়েছে। ইসরায়েলের লক্ষ্য হলো হামাস পুরোপুরি নির্মূল করা, এর সাথে যত বেশি সংখ্যক গাজাবাসীকে হত্যা করা। কারণ তেল আবিবের পরিকল্পনা হলো পুরো গাজাকে মাটির সাথে মিশিয়ে দেয়া। এমন তাণ্ডব আর ধ্বংসযজ্ঞের মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও সমর্থনের কথা জানালো ইসরায়েলকে। ওয়াশিংটনের স্পষ্ট ঘোষণা, চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের, যা ইসরায়েলের গাজা নিশ্চিহ্ন পরিকল্পনারই অংশ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের অবস্থান স্পষ্ট করেছেন, আর তা হলো হামাসকে নিশ্চিহ্ন করা। যতক্ষণ না জিম্মিদেরকে হামাস মুক্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে ইসরায়েলি বাহিনী। তেল আবিব যেসব পদক্ষেপ নিয়েছে তাতে পুরোপুরি সমর্থন রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। প্রথম দফায় বন্দি মুক্তির পর শর্ত অনুযায়ী দ্রুত দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি এবং সমঝোতা দাবি করে হামাস, তবে তা প্রত্যাখ্যান করে ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্রবাসের খবর এবার। বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন এমকে উড়িষ্যা বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেশটির রাজধানী মানামাতে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এমডি মোহাম্মদ কামাল হোসেন, পরিচালনা করেন আব্দুল হান্নান।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশিদ। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি মোহাম্মদ আইনুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ জয়নাল আবেদিন। এছাড়াও আবুল কালাম আজাদ, নোমানুদ্দিন মনির, তোফাজ্জল হোসেন মুকুল, আল মারুফ সহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটির বেশ কিছু সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এম্বাসি সহ বাহরাইনের কমিউনিটি বিন্দু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই অনুষ্ঠানে আইসা, আমার কোম্পানির এই অনুষ্ঠানে আইসা অনুষ্ঠানকে স্বাবলম্বী করেছেন। কামাল দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ বাহরাইনে ব্যবসা করে যাচ্ছেন এবং সুনামের সাথে, এবং সে আমাদের বাংলাদেশ বিজনেসের অন্যতম একজন সদস্য। আমরা দোয়া করি এবং তার কোম্পানির জন্য ভবিষ্যতে যে আরও সুন্দরভাবে বাহরাইনের মাটিতে সুনামের সাথে সে তার কোম্পানি রান করতে পারে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সেমিনারের আয়োজন করে সংগঠনটি। প্রবাসীদের ক্ষমতায়ন এবং জাতি গঠন শীর্ষক এই সেমিনার ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের কনভেনর মকিস মনসুর। পরিচালনা করেন সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমান। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মীর নুরানী রূপমা। আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, নিউহাম কাউন্সিলের চেয়ার অব কাউন্সিল রহিমান রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো কনভেনর মাসুদ আহমেদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। সেমিনারে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বেশ কিছু বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসীদের ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির ভেনিস শহরের মেসরে এলাকায় বাইতুল মামুর জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। এতে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 7 শতাধিক রোজাদার অংশ নেয়। মসজিদের ইমাম হাফেজ আব্দুল আজিজ দোয়া পরিচালনা করেন। দোয়ায় বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তির জন্য প্রার্থনা করা হয়। প্রবাসীদের এই আয়োজনে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক আজাদ খান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, শাহাদাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। দেশে যত হত্যাকাণ্ড হয়েছে সব শেখ হাসিনার নির্দেশে হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান। নবাবগঞ্জে ঢাকা 2 সংসদীয় আসনের উদ্যোগে বিএনপির দোয়া এবং ইফতার মাহফিলে যোগ দেন তিনি। বলেন, ফ্যাসিস্ট হাসিনা 3টি নির্বাচনে দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়ার পর এখন আবার দেশে প্রবেশের চেষ্টা করছেন তিনি। কিন্তু শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরতে পারবে না। তার দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বিচার শুরু হয়েছে। আমানুল্লাহ আমান বলেন, নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র হতে পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া এবং ইফতার মাহফিল হয়। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাফল্য প্রত্যাশা করে পিরোজপুর ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানের নেতারা বলেন, তারেক রহমানের 31 দফা বাস্তবায়িত হলে দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে। তারেক রহমানের নির্দেশেই বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছে। এদেশে আর কোনো জুলুমকারী ফ্যাসিস্টের স্থান দেওয়া হবে না বলেও জানান তিনি। কক্সবাজারে এতিম, শ্রমজীবী এবং সুবিধাবঞ্চিতদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শ্রমিকদের অধিকার আদায়ের সংগঠন কক্সবাজার অটো টমটম মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ঝাউতলা গাড়ির মাঠ প্রাঙ্গণে আয়োজন হয়। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, কক্সবাজারের টমটম শ্রমিকদের সেবা নিয়ে পর্যটকরা বিভিন্ন সন্তুষ্টির কথা অ্যাপসের মাধ্যমে লিখছেন, যা একটি সমৃদ্ধ পর্যটনের আশা জাগায়। এই খাতকে আরও সমৃদ্ধ করে দেশকে এগিয়ে নিতে টমটম শ্রমিক সহ পর্যটন সেবী সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।